আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে দেওয়ানি আদালতের যে বিচারকরা থাকেন কোন আইনের অধীনে থাকেন, দেওয়ানি আদালতের বিচারকরা কোন মামলা দেখতে পারেন, আপিল কোনটা দেখতে পারেন, এই রিলেটেড আইন কি বলে। তো এটার জন্য আমরা সেই 1887 অনেক পুরাতন একটা আইন পাবো, সিভিল কোড অ্যাক্ট 1887। তো সে অনুযায়ী আমরা দেখব। গুরুত্বপূর্ণ জিনিসটা আপনাদেরকে বলে দেই, যেহেতু আমাদের অনেকেই আমরা এই আইনগুলো সম্পর্কে জানতে চাই, বুঝতে চাই। আর আমাদের মূল আইডিয়াটা, ধারণাটাই হচ্ছে যারা আইন সম্পর্কে বুঝতে চান, জানতে চান, তাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাক। তো বন্ধুরা, সর্বপ্রথমেই যদি আমরা এই যে আমাদের যে সিভিল কোডস অ্যাক্ট 1887, এই আইনের মধ্যে অনেকগুলো ধারা আছে। মূল কাজের জিনিসটা, মূল ধারাটা আমরা বলে দিই। তো সেখানে আমাদের সর্বপ্রথম যদি আমরা দেখি, 3 নম্বর ধারা আমাদেরকে বলে যে ক্লাসিফিকেশন অফ সিভিল কোড। তো বাংলাদেশে বর্তমানে আমাদের 5 ধরনের দেওয়ানি মামলার বিচারক আছেন। একটা হচ্ছে দেখি আমাদের ডিস্ট্রিক্ট জজ, বা যাকে আমরা বলি যে জেলা জজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জজ বা অতিরিক্ত জেলা জজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ বা যুগ্ম জেলা জজ, একে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জজও পূর্বে বলা হতো, এটা মনে রাখবেন। এরপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ এবং অ্যাসিস্ট্যান্ট জজ, সহকারী জজ। এই 5 প্রকারের বিচারক আছেন দেওয়ানি মামলা জন্য। তবে আমরা এদের মধ্যে 3 জনের কাছেই দেওয়ানি মামলাগুলো দায়ের করি। তাই এরা নিয়োগ পান কিভাবে? বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে সেখান থেকে তারা নিয়োগ পান একজন সহকারী জজ হিসাবে। এই সহকারী জজ থেকেই পরবর্তীতে ম্যাজিস্ট্রেট ট্রান্সফার করা হয়, এটা মনে রাখবেন। আর যখন যারা দেওয়ানি মামলা দেখেন তাদেরকে আমরা এক প্রকার নামে বলি। একই ব্যক্তি যখন ফৌজদারি মামলা দেখেন, যেমন ডিস্ট্রিক্ট জজকে আমরা দায়রা জজ বলি ফৌজদারি মামলার জন্য, এটাও মনে রাখবেন। তো এটা আমরা অনেক অন্য ভিডিওতে আলোচনা করেছি। আজকে জাস্ট এতটুকু জানলেন যে আমাদের দেওয়ানি আদালত আইন 1887 3 নম্বর ধারা অনুযায়ী 5 প্রকারের বিচারক আছেন। এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কতজন বিচারক থাকবেন? মানে একটা জেলার মধ্যে 1জন থাকবেন, 2জন থাকবেন, না 20 জন থাকবেন সহকারী জজ? এইটা কি করা হবে? 4 ধারা বলতেছে যে এটা পরবর্তীতে গভর্নমেন্ট ডিসাইড করবে কতজন করে থাকবে। তো 4 ধারা, এর চাইতে বেশি আর আমাদের দরকার নাই। এরপরে যদি আমরা দেখি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের যে ডিস্ট্রিক্ট জজ, এই যে 5 জন বিচারক বললাম, এই বিচারকের মধ্যে 9 ধারা বলতেছে যে প্রশাসনিক ক্ষেত্রে জেলা জজ হবেন সর্বোচ্চ, তার অধীনে বাকিরা কাজ করবেন। অর্থাৎ এটা হচ্ছে প্রশাসনিক কন্ট্রোল, তার অধীনে তারা কাজ করবেন। এরপরে যদি আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলা দেখি আমাদের জন্য, সেটা হচ্ছে যে আদালতের কি থাকবে? একটা নির্দিষ্ট সিল থাকবে, দেখবেন প্রতিটা ইয়ার মধ্যেই, নোটিশের মধ্যে সিল থাকে। এখন এই 18 নম্বরটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে দেওয়ানি মামলার জুরিসডিকশন। তো এক্ষেত্রে বলতেছে যে দেখেন, আমাদের যদি সেভ এস আদারওয়াইজ প্রোভাইডেড, অন্য কোনোভাবে অন্য কোনো আইনে অন্য কিছু বলা থাকলে সেটা সাপেক্ষে ডিস্ট্রিক্ট জজ মানে জেলা জজ অথবা জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ, এখানে কিন্তু এডিশনাল বলে নাই, জেলা জজ এবং যুগ্ম জেলা জজ কি করবে? এক্সটেন্ড করা যাবে সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ সেকশন 15 of Civil Procedure Code 1908 to all original suit of the time being cognizable by Civil Code। মূল কথাটা হচ্ছে দেওয়ানি মামলা জেলা জজ এবং আমাদের যেই যুগ্ম জেলা জজ আছেন, এরা প্রতিটা অরিজিনাল মামলা কগনিজেন্সে নিতে পারে, তবে সিপিসির 15 ধারা সাপেক্ষে। 15 ধারা কি বলছে? যে আমরা উপযুক্ত আদালতের সর্বনিম্ন স্তরে আমরা মামলা দায়ের করব। এইটা গেল। এরপরে আমাদেরকে 19 ধারা বলে যে এক্সটেন্ড টু জুরিসডিকশন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ এবং অ্যাসিস্ট্যান্ট জজ। এখানে বলে যে সেভ অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড, অন্য কোনো কিছু আইনে কিছু বলা থাকলে সেটা থাকে সাপেক্ষে, এনি অ্যাক্টমেন্ট থাকলে। এইখানে যেটা বলতেছে যে একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ এবং অ্যাসিস্ট্যান্ট জজ সেল নট exceed to suit which value does not exceed 25 লাখ টাকা or 15 লাখ টাকা। মূল কথাটা হচ্ছে একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ 25 লাখ টাকার বেশি মামলা বিচার করতে পারবেন না। উনি 25 লক্ষ টাকা পর্যন্তই মামলার বিচার করতে পারবেন, 1 টাকা থেকে নিয়ে 25 লক্ষ টাকা পর্যন্ত।
এরপরে সহকারী জজ যিনি আছেন উনি 1 টাকা থেকে নিয়ে 15 লাখ টাকা পর্যন্তই মামলার বিচার করতে পারবেন। এখন 18 আর 19কে যদি আমরা একসাথে রাখি, সাথে দেওয়ানি কার্যবিধির 15টাকে যদি রাখি, আমাদেরকে বলে যে 15 লাখ টাকা পর্যন্ত হইলে সহকারী জজ আদালতে মামলা দায়ের করব। 25 লাখ টাকার বেশি মানে 15-র বেশি 25 পর্যন্ত যদি ভ্যালু হয় তাহলে সহকারীর পরিবর্তে সিনিয়র সহকারীর কাছে দায়ের করব। আর 25 লাখের যখন বেশি হবে তখন আমাদের 18 বলে যে আমরা কি করব, আমরা যুগ্ম জেলা জজের কাছে দায়ের করব। এখন বলবেন কেন জেলা জজের কাছে করব না? কারণ ওই যে 15 ধারা বলে দিচ্ছে যদিও জেলা জজ কগনিজেন্সে নিতে পারে কিন্তু ক্ষমতা সম্পন্ন নিম্ন স্তরে দায়ের করতে হবে। 15 পর্যন্ত সহকারী, 25 পর্যন্ত সিনিয়র, 25-এর বেশি হইলে আমরা যুগ্মের কাছে করে দেব। তাইলে জেলা জজ পর্যন্ত যাওয়ার কোনো দরকারই নেই। তাইলে জেলা জজ কেন আছেন? উনি আছেন আপিল দেখার জন্য, এইটা মনে রাখবেন। এখন যদি আমরা 20 আর 21 এই দুটাকে যদি একসাথে আমরা কম্বাইন করে নিই, কারণ আইনের অনেক ভাষা থাকে, 20 আর 21কে যদি আমরা কম্বাইন করে নেই সেক্ষেত্রে মূল জিনিসটা যেটা হচ্ছে যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এরা যেই কোনো প্রকার যখন জাজমেন্ট দিবেন আমরা জেলা জজের কাছে যাব। আর যিনি যুগ্ম জেলা জজ উনি যদি 5 কোটি টাকা পর্যন্তই মামলা যদি হয় সেটাই শুধু জেলা জজের কাছে যাবে। 5 কোটির বেশি হইলে হাইকোর্টে আপিল দায়ের করতে হবে। তাহলে 19 আর এই যে আমরা 20 আর 21 দুইটাকে কম্বাইন করে আপনাদের জন্য সহজ করে দিলাম। সেটা হচ্ছে কি, যখনই 5 কোটি টাকা পর্যন্ত থাকবে জেলা জজের কাছে আমরা যাইতে পারবো, আর 5 কোটির বেশি হইলে আমাদেরকে হাইকোর্টে যাইতে হবে। তাহলে সহকারী জজ হইলে আমরা জেলা জজের কাছে যাব মাত্র 15 লাখ, সিনিয়র সহকারী হইলেও আমরা জেলা জজের কাছে যাব মাত্র 25 লাখ। আর যুগ্ম জেলা জজ যখন 5 কোটি পর্যন্ত মামলা বিচার করবেন তার আপিলটা আমরা জেলা জজের কাছে যাইতে পাবো। 5 কোটির বেশি হইলে আমাদেরকে হাইকোর্টে যাইতে হবে। আর যেটা যদি হাইকোর্টেও আমরা আর হাইকোর্ট রুলস থেকে জানি যদি 6 কোটির বেশি হয় তখন দ্বৈত বেঞ্চে যাব, 6 কোটি পর্যন্ত একক বেঞ্চে যাব। এইরকম নিয়মকানুনও কিন্তু সেখানে আমাদের দেওয়া আছে, এই জিনিসটা মনে রাখবেন। আর এই যে আপিলের ক্ষেত্রে যে জিনিসটা বলা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, জেলা জজের কাছে যখন আপিল যাবে উনি চাইলে ওইটা অতিরিক্ত জেলা জজের কাছে উনি ট্রান্সফার করতে পারবেন বিচার করার জন্য। সরাসরি অতিরিক্ত জেলা জজের কাছে আমরা আপিল দায়ের করতে পারবো না, এটাই হচ্ছে আইনের নিয়ম। এরপরে আইনটার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে যে ক্ষুদ্র বিষয়ক আদালত, স্মল কজেস কোর্ট। তো এই স্মল কজের কোর্টের বিচারক কারা? তো এখানে বলতেছে আমাদের এই যে সহকারী, সিনিয়র আর যুগ্ম এরা তিনজনও ওই স্মল কজেস যে কোর্ট অ্যাক্ট আছে আমাদের 1800 যদি আমরা দেখি 1887 এর অধীনে এরা তিনজনই বিচারক হবেন। তবে এখানে কন্ডিশনটা হচ্ছে যদি 25,000 টাকা পর্যন্ত হয়, 25,000 টাকা পর্যন্তই কিন্তু স্মল কজেস কোর্টের কিন্তু জুরিসডিকশন। যদি 25,000 টাকা পর্যন্ত হয় তা আমরা প্রথম থেকে নিয়ে আসি। সহকারী জজ যদি হন, জাস্ট আমরা যদি দেখি যদি 6,000 টাকা পর্যন্ত হয় তাহলে সহকারী জজের কাছে আমরা মামলা দায়ের করব স্মল কজেস জুরিসডিকশনের ক্ষেত্রে। এখন 6,000-এর থেকে বেশি, এরপরে আমরা যদি দেখি যে 6,000 পর্যন্ত সহকারী জজ, আর 10,000 টাকা পর্যন্ত যদি হয় তাহলে সিনিয়র সহকারী জজ, আর 10,000-এর বেশি কিন্তু 25,000 টাকা পর্যন্ত হইলে যুগ্ম জেলা জজের কাছে আমরা স্মল কজেস কোর্টের এখতিয়ারে মামলা দায়ের করতে পারবো। যেমন বাড়ি ভাড়ার টাকা, আরও ক্ষুদ্র বিষয়ক টাকা যেগুলো আছে স্মল কজেস কোর্ট যেগুলোকে রেকগনাইজ করে এগুলো আমরা করতে পারবো। তাহলে সহকারী জজে 6,000, সিনিয়র হইলে 10,000, আর 10-এর উপরে 25 পর্যন্ত হচ্ছে আমাদের যুগ্ম জেলা জজ। এই জিনিসটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মোটামুটি এটাই ছিল। আর একটা যেটা বলবো 38টা গুরুত্বপূর্ণ, যারাই এই যে জজ বিচারক আছেন এরা যদি ওই মামলাতে পার্সোনালি ইন্টারেস্টেড হন, তাদের কোনো স্বার্থ থাকে, তাদের কোনো আত্মীয় থাকে, পরিচিত থাকে কোনো মামলায়, তাহলে তারা ওই মামলাটা কি করবেন না, তারা ওই মামলাটা দেখবেন না। অথবা যদি আপিল করার ক্ষেত্রেও যদি কি হয় এরকম চলে আসে তখনও তারা ওই মামলাটা দেখবেন না। এরপরে যে আমরা দেখি সেটা হচ্ছে যে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপিলের ক্ষেত্রে যখন একজন সহকারী জজ একটা জাজমেন্ট দিয়েছেন, পাশ করেছেন, পরে তার প্রমোশন হয়ে সে গেল
অথবা একজন যুগ্ম দায়রা জজ রায় দিয়েছেন, প্রমোশন হয়ে অতিরিক্ত জেলা জজ হইল, জেলা জজ তার কাছে ট্রান্সফার করলো, তখন উনি দেখবেন না, মানে নিজে যেটা পাস করছেন সেটা আর দেখবেন না। তাহলে পার্সোনাল ইন্টারেস্ট অথবা ব্যক্তিগতভাবে যদি উনি ওই রায়টা দেন, ওইটা আপিল উনি শুনবেন না। উনি কি করবেন, তখন তার ইমিডিয়েট বসকে জানিয়ে দিবেন যে এই সমস্যা, আমি এটা দেখতে পারবো না। তখন উনি কি করবেন, উনি ওই যে সিপিসি 24 ধারা অনুযায়ী ক্ষমতা সম্পন্ন অন্যজনের কাছে পাঠিয়ে দিবেন। তো এইটাই হচ্ছে কয়েকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো আমরা এই জন্যই আপনাদেরকে জানাই, যাতে আইনের একটা স্বচ্ছ ধারণা আপনার কাছে থাকে। তাহলে আমাদের দেওয়ানি মামলা যেগুলো আছে, এই দেওয়ানি মামলাগুলো আমরা সহকারী সিনিয়র যুগ্মের কাছে দায়ের করি। এদের পরবর্তী কাজ থেকে আমরা জেলা জজের কাছে আপিল করি। পেকুনারি ভেদে হাইকোর্টও আমাদেরকে যাইতে হয়। আর এই 6,000, 10,000, 25,000 টাকা পর্যন্ত স্মল কজেস কোর্ট এখতিয়ারে আমরা এই সহকারী সিনিয়র যুগ্মের কাছে দায়ের কিন্তু করতে পারি। আর একটা দেওয়ানি মামলা কিভাবে চলে, দেওয়ানি মামলার জন্য কত টাকা খরচ হয়, এই বেসিক নলেজগুলো আপনাদের কিন্তু থাকা প্রয়োজন। যদি না থাকে আমাদের ডিটেইল ভিডিও আছে, দেখে নেবেন। একটু সংক্ষেপে আমরা বলে দেই, যদি জায়গা জমির মামলা হয় তাহলে 2% হিসাবে ম্যাক্সিমাম টোটাল কস্টিং 46,000 টাকা আসতে পারে। যদি টাকার মামলা হয় ম্যাক্সিমাম 57,500 টাকা আসতে পারে। এর বাইরে আইনজীবীর খরচ আছে, নানা প্রকার প্রসেস ফি আছে, এগুলো কিন্তু মনে রাখবেন। তবে যদি আপনি মিডিয়েশন করে নেন, মিডিয়েশন স্তরে, এরিয়ার স্তরে, তাহলে কোর্ট ফিটা আপনি ফেরত পেতে পারবেন। এইটা কিন্তু মনে রাখবেন। সরকারের নতুন একটা আইনও করেছে যে প্রতিটা মামলা এখন দায়ের করা যাবে না। 9টা আইনের অধীনে বলতেছে আগে সমঝোতার চেষ্টা করতে হবে, জেলার লিগাল এইড অফিসার বরাবর আবেদন করতে হবে। যেমন 5 লাখ টাকা পর্যন্ত চেকের মামলা, পারিবারিক যে মোহরানা মামলা রিলেটেড জিনিসগুলো, পারিবারিক আদালতের সকল জিনিসবস্তু তারা সেখানে ইনক্লুড করেছে। তো চেকের মামলাটা তারা সেখানে ইনক্লুড করেছে। এই জিনিসগুলো নিয়ে আপনি সরাসরি মামলা দায়ের করতে পারবেন না। বাটোয়ারা মামলা 15 লাখ টাকা পর্যন্ত, এগুলো আপনাকে প্রথমে সমঝোতা চেষ্টা করতে হবে। এটা ছাড়া আমাদের বাংলাদেশে আদালত রিলেটেড চলতেছে যে হাইকোর্টের বেঞ্চগুলো এখন বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া হবে কিনা, জেলা পর্যায়গুলো উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে কিনা। মূল কথাটা হচ্ছে অবশ্যই ভালো হাইকোর্টগুলার বিভাগীয় পর্যায়ে, তবে উপযুক্ত কাঠামো আইনজীবীকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে গেলে সবচেয়ে বেস্ট হবে। আর জেলা থেকে উপজেলা পর্যায়ে নেওয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে আমরা করতে পারি জেলার মধ্যে আরও বিচারক নিয়োগ দিয়ে তাদের মাঠ পর্যায়ে গিয়ে বিচার করার জন্য তাদেরকে উৎসাহিত করতে পারি। প্রতিটা ইউনিয়ন পরিষদে গিয়ে বিচার করার উৎসাহিত করতে পারি, যাতে দ্রুত মামলার নিষ্পত্তি হয়ে যায়। এইভাবে 1 বছর যদি জাস্ট এমন সারা বাংলাদেশে 5,000 বিচারক নিয়োগ দেওয়া হোক, যাদের দায়িত্ব থাকবে মোবাইল কোর্ট আকারে দেওয়ানি মামলার বিচার করবে, ইউনিয়ন পরিষদে গিয়ে 1 বছরে মামলা জিরোতে চলে আসবে। তো যাই হোক, দেওয়ানি মামলা রিলেটেড আরও বিস্তারিত জানতে, জায়গা জমির বিষয় জানতে আমাদের 7 কাউন্ট বইটা বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা নিতে পারেন। 650 টাকা, কুরিয়ার চার্জ সহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 7 কাউন্টের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।